দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে আমরা আবার একটি নতুন পাঠ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষ থেকে আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি। আজকের বিষয় গণিত এবং গণিতের লম্ববৃত্তাকার শঙ্কু। এই বিষয়টি আমাদের ধারণা আগের থেকেই আছে। শঙ্কুকে চিনি না এরকমটা নয়, আমরা বিভিন্ন রকম বাস্তব ক্ষেত্রেও দেখেছি এই ধরনের চেহারা। যেমন ধরো আইসক্রিম, কোন আইসক্রিম খুব আগ্রহের আমাদের, তো তার নিচটা ঠিক সরু হয়ে চলে এসছে, এটাকে বলছি আমরা কোন আইসক্রিম। আসলে ওটা ইংরেজিতেই বেশি ব্যবহার করা হয়, তো ওইটাই হচ্ছে গিয়ে শঙ্কু। এছাড়াও আরো অনেক বাস্তব ধরনের বস্তু আছে যা শঙ্কু আকৃতির দেখতে, তো সেটা নিয়ে আমরা গাণিতিক দিক থেকে সেগুলোর কিছু একটু কাটাছেঁড়া করব। সেইটা আমাদের আজকে শুরু করব। ধরা যাক আমরা এইভাবে যদি ভাবি, আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এবিসি তার নাম দিয়েছি, ঠিক আছে। তো এই এবিসি সমকোণী ত্রিভুজের আমরা যে কোনো, এই যে দুটি বাহু পেয়েছি সমকোণ সংলগ্ন, এই দুটো বাহুর যে কোনো একটা বাহুকে ফিক্স করলাম, সেটা স্থির, আর বাকিটা ঘোরানো যায় সেই কবজার মতো, মানে একদিকটা রয়েছে, এবার সেটা ঘোরানো যাবে, একদিকটা স্থির। তো আমি এই ক্ষেত্রে এই এবি বাহুটাকে স্থির করতে চাইছি, তো এইখানে আমি একটা স্থির সরল রেখা দিলাম, যেটাকে আমরা অক্ষও বলতে পারি, তার নাম দিলাম এক্স ওয়াই। এইবারে তাহলে এবি এই দিকটা স্থির, এ নড়াচড়া করে না, কার সাথে? এক্স ওয়াই এর সাথে। সি ফাঁকায় রয়েছে, অর্থাৎ ঘোরালেই ওই পুরোটা ঘুরতে থাকবে। এটা যদি ঘোরানো যায় তাহলে এরকম ঘুরতে থাকলে কিরকম কিরকম হতে পারে, তার চেহারা কিরকম, আমি এটারই একটা প্রতি রূপ এখানে একটা আঁকছি, এক্স ওয়াই এই অক্ষটাই আঁকলাম। এবং যদি ঘুরতে থাকে তাহলে এই যে এ বি সি এই ত্রিভুজটা এরকমভাবে ঘুরে ঘুরে এ আর বি এখানে স্থির, সি যেহেতু ঘুরবে তাহলে এইখানে একটা সে বৃত্ত উৎপন্ন করবে, এবং বিসি বাহুটা এই বি থেকে এই বৃত্ত যেটা তৈরি হবে তার সব জায়গায় সে সংযোগ রক্ষাকারী সরল রেখা হিসেবে থেকে যাবে। এইরকম দেখতে ঘনবস্তু তাকে আমরা শঙ্কু বলছি। কিন্তু এর একটা সমস্যাও আছে, এটা তো শঙ্কু হলোই ঠিকই, এটাই সব নয়। আমরা এর সাথে আরেক রকম ভাবে দেখব যে এরকম হলেও শঙ্কু আর কিভাবে আমরা দেখতে পাচ্ছি। এইখানে আমরা দুটো ছবি এঁকেছি, চিত্র 1, চিত্র 2। খেয়াল করে দেখো, এখানে একটা বৃত্তাকার ক্ষেত্র আছে, এবং এই বৃত্তাকার ক্ষেত্র থেকে ওপরে কোনো একটা বিন্দু নিয়েছি এ। এই এ বিন্দু থেকে এই বৃত্তটাকে যদি ঘিরে রাখা যায় কোনো একটা বক্রতল দিয়ে, তাহলেও সেটা হয়ে যাবে শঙ্কু। একটা কাগজকে এরকম মাথায় ধরলাম, দিয়ে এরকম জাস্ট ঘুরিয়ে দিলাম, দিয়ে পাশটা গোল করে কেটে দিলাম, শঙ্কু। কিন্তু লক্ষণীয় বিষয় হলো এখানে কিন্তু এরকম কোনো নির্দিষ্ট অক্ষ নেই, অর্থাৎ এই ঠিক মাঝ বরাবর কোনো আমি ওই স্থির দণ্ড নিইনি, এটা একটু বেঁকে গেছে, তাই না? এই এ বিন্দুটা একদম সরাসরি লম্বভাবে নেই, তাহলে এটাও কিন্তু শঙ্কু। আবার এখানে এটা একটা বৃত্তাকার ক্ষেত্র, তার বাইরে একটি বিন্দু এ, এমন তাতই বাইরে যে সে তার ওখান থেকে যদি লম্ব টানি সেটা এই বৃত্তাকার ক্ষেত্রের উপর পড়ছেই না, কোনো যোগাযোগই স্থাপন করছে না, তাহলে এর বাইরে অবস্থান করছে। তো এই দুটোর উচ্চতা মাপার এখানে একটা বলে দিয়েছি কিরকম ভাবে, তাহলে এর উচ্চতা কখনো এ ও কিন্তু এর উচ্চতা হবে না। আমরা কোনো বস্তুরই যখন উচ্চতা মাপি না, তখন তার লম্ব দূরত্বটাই মাপি। তাহলে এখানে এ থেকে এই যে সমতল ভূমি যেখানে রাখা রয়েছে তার যে উচ্চতা, এটাই হবে ওর উচ্চতা। এর ক্ষেত্রে এই শীর্ষবিন্দু থেকে বৃত্তের উপর যে লম্ব দূরত্ব সেটি হচ্ছে উচ্চতা, এইচ। তাহলে এইগুলোকে বলছি শঙ্কু। কিন্তু খেয়াল করে দেখেছো কি, আমরা যখন শুরু করেছি
তখন একটা শব্দ বলেছি লম্ব বৃত্তাকার শঙ্কু। তাহলে বৃত্ত তো শঙ্কুর একটা ভূমিতল হবেই, এটা ঠিকই, কিন্তু তার আগে আরেকটা শব্দ দেওয়া আছে লম্ব বৃত্তাকার। আমরা শঙ্কু এবং এই লম্ব বৃত্তাকার শঙ্কু এইটা নিয়ে আলোচনা করব, আর তার মধ্যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই লম্ব বৃত্তাকার শঙ্কু। তো সেটা কিরকম? না, সেটা আসলে আর কিছুই না, এই যে শীর্ষবিন্দু অর্থাৎ এই যে এ, যেটা এই বৃত্তাকার ভূমিতলের উপরে বাইরে অবস্থান করছে, সেখান থেকে যে উচ্চতাটা, এটা যদি এরকম সরিয়ে সরিয়ে ও বিন্দুতে নিয়ে চলে আসে, অর্থাৎ যে বৃত্তাকার ভূমিতলটা রয়েছে তার কেন্দ্রে যদি শীর্ষবিন্দুটি একটি লম্ব দৈর্ঘ্য বা লম্ব একটা তৈরি করে, তখন তাকে বলবো লম্ব বৃত্তাকার শঙ্কু। এই হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। তাহলে এই যে তিনটে চিত্র আমরা এখানে রেখেছি, এই তিনটে চিত্রের মধ্যে পার্থক্য আমরা খুব সহজে করতে পারছি। সেই শঙ্কুটি লম্ব বৃত্তাকার শঙ্কু, যেটি শীর্ষবিন্দু থেকে ভূমিতলের বৃত্তের কেন্দ্রের যে দূরত্ব সেটি লম্ব হবে, অর্থাৎ এখানে এ ও লম্ব ও বি, এবং এ ও বি এটি একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের লম্ব বৃত্তাকার শঙ্কু। তো এই শঙ্কু নিয়ে আমাদের কিছু কিছু পরিমাপ করার যা যা যায় সেগুলো দেখব। তো শঙ্কুতে যদি খুব নিজের থেকে বানিয়ে বলা যায় যে আমি শঙ্কু বলতে ঠিক কি বুঝি, না কোন একটা বৃত্তাকার সমতল ভূমিতল রয়েছে, তার ওই তলের বাইরে কোনো একটা বিন্দু রয়েছে, সেই বিন্দু থেকে যদি ওই বৃত্তাকার তলের আমি একটি বক্রতল দিয়ে যদি ঘিরে দিতে পারি, তাহলে এই সম্পূর্ণ যে একটা জ্যামিতিক চেহারা নেবে, একটা যে আকার পাবো, সেটাকে আমরা শঙ্কু বলবো। এবং এই শীর্ষবিন্দু যদি ভূমিতলের কেন্দ্রের উপর লম্বভাবে অবস্থান করে, শীর্ষবিন্দু থেকে যদি ওই কেন্দ্র যুক্ত করি, তা যদি ব্যাসার্ধের সাথে লম্ব করে, লম্বভাবে উৎপন্ন থাকে, তখনই আমি সেটাকে বলবো লম্ব বৃত্তাকার শঙ্কু। এই হচ্ছে আমাদের ধারণা। তো এটা নিয়ে আমরা এখানে একটা ছবি এঁকেছি। তো এখানে কোনটাকে কি বলে? এই আর এটি এই বৃত্তের ব্যাসার্ধ, এ থেকে ও এই যে লম্ব উচ্চ দূরত্ব, এটি হচ্ছে উচ্চতা এইচ, এবং এ বি এটি হচ্ছে গিয়ে উচ্চতা এক ধরনের, এটাও তো একটা উচ্চতা, কিন্তু এর একটা নাম রয়েছে, খেয়াল রাখতে হবে, তার নাম হচ্ছে তির্যক উচ্চতা। আসছি আমরা। তো এই ঘনবস্তুটির কতগুলি তল রয়েছে আমরা একটু খেয়াল করে নিই। এখানেতে একটি যেহেতু সরল একটা বক্ররেখা তৈরি করছে, তাহলে এই পার্শ্বতল আর ভূমিতল মোট দুটো তল আমরা তৈরি করছি। তাহলে বৃত্তাকার যে তলটা সেটা সমতল, এবং তার পার্শ্বতল যেটা সেটা একটি বক্রতল। এই যে বৃত্তাকার যে সমতল, তার যে ব্যাসার্ধ সেটাকে আমরা ধরেছি এখানে আর একক। তাহলে তাই যদি হয়, তাহলে এই বৃত্তাকার যে ভূমিতল তার ক্ষেত্রফল কত? না বৃত্তের যা ক্ষেত্রফল তাই, এই তো আমাদের জানা, এতে নিয়ে কোনো আমাদের ভাবতে হবে না খুব বেশি। পাই আর স্কয়ার বর্গ একক, এই এককটি খুব গুরুত্বপূর্ণ। এবারে আমরা এই এইচ এবং এল এগুলো কোনটা আরেকবার বলে দিই। এ ও অর্থাৎ শীর্ষবিন্দু থেকে বৃত্তের কেন্দ্রের উপর যে লম্ব দূরত্ব, সেটাকে আমরা বলছি উচ্চতা। কার উচ্চতা? শঙ্কুর উচ্চতা। তাকে আমরা সাধারণত এইচ দিয়ে চিহ্নিত করি। একইভাবে এ বি, এটা এ বি হতে পারে, এখানেও একটা নাম দিতে পারি। এখান থেকে যে কোনো এই বৃত্তের যে কোনো উপরিস্থিত কোনো বিন্দুতে যদি একটা দৈর্ঘ্য টানি, সেই দৈর্ঘ্যের যা উচ্চতা হবে সেটা হচ্ছে এখানে এল, তাকে বলছি তির্যক উচ্চতা। এটা এমন নয় যে শুধু এরকম সাইডেই হবে, সর্বত্রই হতে পারে, এবং সর্বত্রই এই এল এর দৈর্ঘ্য সমান হবে। তাহলে আমাদের তিনটে মাপ পেলাম: এক উচ্চতা এইচ, দুই ভূমিতলের ব্যাসার্ধ আর, তিন তির্যক উচ্চতা এল। এই তিনটের মধ্যেই কোনো সম্পর্ক তৈরি করছে? সম্পর্ক তো করছেই, তাই না? কেন করছে? এটা একটা সমকোণী ত্রিভুজ। কোনটা? এ ও বি। এই যে সমকোণী ত্রিভুজ, তার সমকোণ বাহু দুটির সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে তাদের দৈর্ঘ্য একটা আর একটা এইচ, আর এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এল। তাহলে এটা অতিভুজ হিসেবে আমি এটা অতিভুজ এই ত্রিভুজটির।
তাহলে এই তিনটের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা ওই পিথাগোরাসের উপপাদ্য বলে আমরা জানি, হচ্ছে গিয়ে এই যে সমকোণ সংলগ্ন বাহু দুটির বর্গের সমষ্টি অতিভুজের বর্গের সাথে সমান, অর্থাৎ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার। এটা এই তিনটের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এটা হচ্ছে এই তিনটের মধ্যে সম্পর্ক। তাহলে এই গেল লম্ববৃত্তাকার শঙ্কুর আরেকটা অংশ। আমরা এবারে এই পার্শ্বতলটা দেখার চেষ্টা করব, পার্শ্বতলটার ক্ষেত্রফল বের করানোর একটা চেষ্টা নেব। আমরা এখানে ছবি একটা এঁকে রেখেছি। এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু এবং এটা কে মানে ফাঁপা, এই তলটা নেই আর কি। আমি যদি এটাকে কেটে ফেলি, এই ছবিটা কাটার পরে দেখানোর চেষ্টা করেছি আর কি। তো যদি কেটে দেওয়া যায় তাহলে এটা যদি দিয়ে আমি একদম সমতলিক চিত্র করে দিই, সমতলিক ক্ষেত্রে পরিণত করি, তাহলে সেটা দেখতে হবে এরকম। এখানে খুব মজার, এই যে ভূমিতলের যেটা পরিসীমা সেটা তখন হয়ে যাবে এই যে বৃত্তকলা এটা তৈরি হলো একটা, তাই না? এই বৃত্তকলার এই যে দৈর্ঘ্যটা, এই বাইরের যে দৈর্ঘ্য সেটা হয়ে যাবে 2πr, এবং এই বৃত্তকলার এই যে ব্যাসার্ধ এটা কিন্তু হবে তির্যক উচ্চতা, তাই না? এখন খুব ভালো করে দেখি এটা, এবং এই যে বৃত্তকলাটা এই এল দিয়ে যে বৃত্তটা তৈরি হবে এটা যদি পুরোটা থাকতো তাহলে এই পুরোটার ক্ষেত্রফল তো পাই এল স্কোয়ার। তাহলে এরকম একটা ছবি আমরা পাচ্ছি। তার মানে এই এরকম ভাবে এই ভূমির শঙ্কুর যে ভূমি ছিল তার যে পরিসীমা 2πr, এই 2πrটা হচ্ছে এই বৃত্তকলার দৈর্ঘ্য, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই বৃত্তকলাটির এই যে দৈর্ঘ্য, বাইরের যে দৈর্ঘ্যটা, এই দুটো এল। তাহলে এই যদি হয় তাহলে আমাদের এই বৃত্তকলার ক্ষেত্রফলটি হবে আমাদের এই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলটা হবে এই বৃত্তকলার ক্ষেত্রফল। এই বৃত্তকলার ক্ষেত্রফল আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি গুণিত বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তচাপের দৈর্ঘ্য মানে হচ্ছে কোনটা না, ওই শঙ্কুর যেটা পরিধি, আর বৃত্তের পরিধি, কোন বৃত্তের পরিধি না, যে বৃত্তকলাটি আমরা বের করতে চাইছি সেই বৃত্তকলার পরিধি। এখানে যেহেতু বৃত্তকলার ব্যাসার্ধ এল, তাহলে তার পরিধি হবে 2πl। আর বৃত্তের ক্ষেত্রফল, কোন বৃত্তের ক্ষেত্রফল না, যে বৃত্তকলার আমরা ক্ষেত্রফল বের করতে চাইছি, এক্ষেত্রে এল ব্যাসার্ধ বিশিষ্ট এটি বৃত্ত, তাহলে এরও ক্ষেত্রফল হচ্ছে πl স্কোয়ার। আমরা যদি এটাকে একটু সরল আকারে নিয়ে যাই তাহলে তার পাই মানে এর থেকে যে আকারটা পাই সেটা হচ্ছে কি পাই আর এল, অর্থাৎ পাই গুণিত ওই শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ গুণিত তার তির্যক উচ্চতা, এই তিনটে গুণ করলে আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাব। এটা হচ্ছে গিয়ে এত বর্গ একক। তাহলে এই ধারণাটা আমরা দিতে পারলাম। একটুখানি খেয়াল করলেই আমরা এটা খুব পরিষ্কার বুঝতে পারি, নিজেরা হাতে কলমেও কিন্তু এটা করে ফেলতে পারি। একটা কাগজকে কেটে তাকে যদি করি বেশ খানিকটা আমাদের ধারণা আরো পরিষ্কার হয়ে যাবে। এবার যদি শঙ্কুটা নিরেট হয়, অর্থাৎ সব দিক বন্ধ, তাহলে তখন তার সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? অর্থাৎ এখানে তল আছে দুটি, ঠিক আছে, এই যে দুটো তল, সেই দুটো তলের আমরা ক্ষেত্রফল বের করতে চাইছি। সমগ্র তলের সংখ্যা যেহেতু দুটো, তার মধ্যে একটা আমরা জানি পার্শ্বতল, সেটা হচ্ছে বক্রতল, আর একটা হচ্ছে ভূমিতল যেটা বৃত্তাকার, সেটা হচ্ছে সমতল। তাহলে লম্ববৃত্তাকার এই নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে কিন্তু এই পার্শ্বতলের ক্ষেত্রফল আর এই বৃত্তাকার সমতলের যোগফল, তাই না? তো এই যে বৃত্তাকার ক্ষেত্রের যে ক্ষেত্রফল বের করবো তখন এই বৃত্তের ব্যাসার্ধ চাই, সেই বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছি আর, এবং তির্যক উচ্চতা আমি ধরে নিয়েছি এল, কেননা আমাদের ওই পার্শ্বতলের ক্ষেত্রফলের সময় এই তির্যক উচ্চতা লাগে। তাহলে আমরা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই এইভাবে, পার্শ্বতলের ক্ষেত্রফল এবং তার সাথে ভূমিতলের ক্ষেত্রফল যদি যুক্ত করে দিই তাহলেই আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l আর ভূমিতলের ক্ষেত্রফল πr²। সেটাকে একটু সরল আকার করে লেখা হয়েছে πr
ইন্টু আর প্লাস এল বর্গ একক। এটা খেয়াল রাখতে হবে যে এটা সেই লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল যেটা নিরেট। যদি ফাঁপা হয় অর্থাৎ তখন এই নিচের বৃত্তাকার ভূমিরূপটা নেই, তখন কিন্তু এই পার্শ্বতলের ক্ষেত্রফলটাই হয়ে যাবে সমগ্র তলের ক্ষেত্রফল। অর্থাৎ গাণিতিক যে সমস্যা বা গাণিতিক কোনো যদি আমাকে সমস্যা দেয়, সেটা কিরকম শঙ্কু দেওয়া হয়েছে সেটা আমার কাছে একটুখানি খুব পরিষ্কার হয়ে নেওয়ার দরকার আছে। একদম পুরো কিছু না দেখেই সমগ্র তল দেওয়া আছে মানেই আমি এই সূত্রটা বসিয়ে দেবো বা এইটাকেই আমরা ব্যবহার করে ফেলবো, তা কিন্তু হবে না। এটা একটু মাথার মধ্যে রাখতে হবে। এরপর রয়েছে আয়তন, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন এরকম যদি একটা চোঙ থাকে, সেই একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা নিয়ে আমরা এরকম তার বিপরীত একটা বিন্দুতে যদি এরকম কাটি, এরকম দিলে একটা শঙ্কু বেরিয়ে আসে। এই শঙ্কু এবং এই লম্ববৃত্তাকার চোঙ, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কে কাজে লাগিয়ে এই লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বের করানো হয়ে থাকে। তাহলে যদি লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি লম্ববৃত্তাকার চোঙ, তাদের যদি ভূমিতলের ব্যাসার্ধ এক হয় এবং উচ্চতাও যদি একই হয়, তাহলে এই শঙ্কুর আয়তন এই চোঙের আয়তনের 1/3 1/3 হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা হাতে কলমে করেও দেখতে পারি। একটুখানি নিজেরা যদি বানাই বসে বসে, একটু সময় নেই, এখন তো ঘরেই আছি আমরা যদি এরকম খুব বুদ্ধি করে বানাই, পদ্ধতি আছে, যে যেরকম করে খুশি করতে পারে। এর কোনো যে একটাই পদ্ধতি তা না, যে কোনো জিনিস দিয়ে বানিয়ে যদি করি, দেখবো এরকম শঙ্কুর মধ্যে জল বা বালি বা যায়নি দিয়ে যদি এই লম্ববৃত্তাকার চোঙটাকে ভর্তি করার চেষ্টা করি, দেখবো ঠিক 3 বার লাগবে এই একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটা চোঙকে ভর্তি করতে। ঠিক আছে, তো এটা আমরা করে ফেলতে পারি। তার মানে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 বা 1/3 ইন্টু একই ব্যাসার্ধ ও উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙের আয়তন। এবং এই লম্ববৃত্তাকার চোঙের আয়তন আমরা জানি πr²h। তাহলে 1/3 ইন্টু πr²h ঘন একক। এটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হিসেবে আমরা আমরা যে পেলাম, আমাদের কি বলবো এটাকে, যে সূত্র বলবো না, এটা যেটা হিসেব করার যে আমরা একটা পদ্ধতি পেয়ে গেলাম এই সম্পর্ক থেকে, এটা আমি ব্যবহার করব। তো এই ছিল হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর সম্পর্কে আমাদের গাণিতিক দিক থেকে যা জানার দরকার, যেটা জেনে আমি আমার বইয়ে যে গাণিতিক সমস্যাগুলি রয়েছে সেইগুলির সমাধান করার উদ্যোগ নেব। খুব সহজ। আমি বলবো এইটা দেখে নিয়ে, আমরা কিছু উদাহরণ দেওয়া রয়েছে সেটাও দেখে নিয়ে আরেকটু নিজেকে এই বিষয়ে একটুখানি জ্ঞান অর্জন করে আমি গাণিতিক সমস্যাগুলির সমাধানের পথে এগোবো। তো এইটা বলা, আমরা এইটা যদি কাজে লাগে তোমাদের, তাহলে আমরা খুব উপকৃত হব। তোমরা এটাকে কাজে লাগাও, তুমি লাগাও বা তোমার বন্ধুদেরকে বলো, তাকেও যদি এতে সাহায্য করা যায়, এটাই আমাদের এই উদ্দেশ্য। এটা যত বেশি তোমাদের মতো ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করতে উদ্বুদ্ধ করবে বা তাদের কাজে লাগবে, আমরা তত খুশি হব। আর যদি এরপরেও কোনো তোমাদের আরো সাজেশন থাকে যে আমাদেরকে এইভাবে আর একটু সাহায্য করুন, আমাদের তাহলে ইনবক্সে অবশ্যই লেখো। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর এই বেল আইকনে ক্লিক করো। ঠিক আছে, ভালোভাবে থেকো। এই সময়ে যখন আমরা সামনাসামনি হতে পারছি না, সেই সময় আমাদের এই প্রয়াস, এই পরিশ্রম তোমাদের জন্য, তোমাদের কাজে লাগলে তবেই এটা আমাদের সার্থক হবে, তা নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, ভালো করে এটা আমরা আরেকবার দেখে নিয়ে গাণিতিক সমস্যায় চলে যাব। ধন্যবাদ।